লন্ডনে গেলে শেক্সপিয়ারের বাড়িকে কেন্দ্র করে দেখবেন যে শেক্সপিয়ার মিউজিয়াম হয়েছে। আমরা তো আসলে গুণী মানুষদের শ্রদ্ধা করার চলটা আমাদের খুব একটা নাই, আরও নাই যদি কালচারাল হেজিমনির বাইরের কোনো লোক হয় তাকে তো শ্রদ্ধা করার প্রশ্নই আসে না। ফলে আমরা সেই বিপদের মধ্যে বড় হয়েছি, যেই বিপদের কারণে আজকে আল মাহমুদের বাড়ি নিয়ে দাবি তুলতে হচ্ছে। এটা তো দাবি তোলার ব্যাপার ছিল না, এটা স্বাভাবিকভাবেই রাষ্ট্র বা যে সরকার দায়িত্বে থাকে তাদের করা উচিত ছিল। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ওনার পরিবার যদি সম্মত হয় আমরা ওনার যেই বাসস্থান আছে সেটাতে মিউজিয়াম করতে চাই, সেটা আল মাহমুদ রিসার্চ ইনস্টিটিউট করতে চাই। এবং এটা আমি জানি যে সরকার খুব স্লো মুভ করে, কিন্তু আমি খুব দ্রুত চলা মানুষ, ফলে আমি সরকারকে টেনে নিয়ে যেতে পারবো আশা করি। এবং এটা করা খুব এটা আমাদের দায়িত্ব আমি মনে করি। কেন দাবি জানাতে হবে যে আল মাহমুদকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হোক? এটা তো রাষ্ট্রই উপলব্ধি করা উচিত। আপনারা নিশ্চয়ই আমাদের এবারের 21শে পদক যদি দেখে থাকেন, সেখানে দেখবেন যে আমরা আমাদের রাজনৈতিক সাংস্কৃতিক দর্শনটা বলবার চেষ্টা করেছি। এবং এটা কোনো মনোলিথিক রাজনৈতিক বা সাংস্কৃতিক দর্শন না, এটা কোনো এক রকমের মানুষ এখানে পুরস্কার পেয়েছে তা না, এখানে অনেক রকমের চিন্তার সন্নিবেশ ঘটেছে। এটা দেখেছেন আপনারা। স্বাধীনতা পদকেও নিশ্চয়ই তাই ঘটবে। আপনারা আমাদের উপর ভরসা রাখতে পারেন আশা করি। আপনারা জানেন যে বাংলাদেশে যে কেউ শিল্পচর্চা শুরু করে কিন্তু কবিতা দিয়ে, এবং কবিতাটা শুরু হয় আসলে প্রেমপত্র লেখা দিয়ে। প্রেমিকাকে চিঠি লেখার জন্য, তাকে অভিভূত করবার জন্য আমরা প্রথম যে অস্ত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে শব্দ। শব্দ দিয়ে তাকে ভুলিয়ে দিতে চাই। যেরকম ফরাদ ভাইরা অনেক কবিতা দিয়ে অনেকের ভুলিয়ে দিয়েছেন, আল মাহমুদ অনেক কবিতা দিয়ে অনেককে ভুলিয়ে দিয়েছেন। আমরা যদি ব্যর্থ কবি, আমাদেরটা প্রকাশিত হয়নি কখনো। এখন ব্যর্থ কবি হলেও পাঠক হিসেবে অতটা ব্যর্থ মনে করি না নিজেকে, যে কারণে আল মাহমুদ অনেক আগেই আমাদের নাড়া দিয়েছে। এখন আল মাহমুদ নাড়া দিয়েছে, কিন্তু আল মাহমুদ কেন বাংলাদেশে মেইন স্ট্রিম, সকল কোট আনকোট মেইন স্ট্রিম হয়ে উঠতে পারে নাই, এর পিছনে রাজনীতিটা আমরা সবাই জানি। আমি 2014 সালে একটা লেখা লিখেছিলাম, এই চেতনালয়ে আমরা কি করিব। ওখানে আমি লিখছিলাম যে দেখেন, আমি নাখালপাড়ার মতো একটা মধ্যবিত্ত জায়গায় জন্ম হয়েছে, ঘর হইতে দুবার ফেলিয়া শাহবাগে সংস্কৃতি করতে আসিয়া দেখলাম এখানে পূজা নিয়ে কথা বলা যাবে, বড়দিন নিয়ে কথা বলা যাবে, কিন্তু শবে বরাত নিয়ে কথা বললে আপনি খ্যাত, আপনি সংস্কৃতি বান না, আপনি ঈদের জামাত নিয়ে কথা বলতে পারবেন না। তো আমি অল্পতেই বুঝে গেলাম যে এটা বলা মুশকিল, ফলে আমি চুপ থাকলাম। কিন্তু মনের মধ্যে ক্ষোভটা রইল, সেই ক্ষোভটা প্রকাশ করলাম 2014-তে শাহবাগ পরবর্তী সময়। এই যে, এবং এটা এসছে আমার একজন প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পীর কথা থেকে। ওনার গান আমি খুবই পছন্দ করি। উনি একটা টেলিভিশনে লাইভে বলেছিলেন যে বাংলাদেশটা আর বাংলাদেশ নাই, এখানে আজকাল বোরখা বেড়ে গেছে। এই বোরখা তো আমাদের বাংলাদেশের সংস্কৃতি না। তখন আমি ওই লেখা লিখেছি যে আপনি বোরখাকে বাংলাদেশের সংস্কৃতি বলবেন না, তাহলে কোনটা কোনটা বাংলাদেশের সংস্কৃতি? প্যান্ট শার্ট কি বাংলাদেশের সংস্কৃতি? আমরা দেখলাম যে কলকাতা থেকে যেটা এসছে সেটা ওনারা গ্রহণ করতে রাজি আছেন, এর বাইরে আর কোনো কিছু গ্রহণ করতে রাজি না। এবং এই কারণে আপনারা জানেন বোধহয় আমি তো একজন বিশিষ্ট ভাষা সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলাম। কেন? কারণ আমি আমার টেলিভিশনে, আমার সিনেমার কাজে এই যে বাংলাদেশের যে কলোকুয়াল একটা, বিভিন্ন জেলা থেকে এসছে, আমরা ঢাকায় যে একটা মেল্টিং পট বানিয়েছি, সে ভাষা ব্যবহার করা শুরু করলাম। এবং এইটা ব্যবহার করার পরে দেখলাম যে খুব খেপে গেল সবাই, অনেক বড় বড় বুদ্ধিজীবীরা। আমি তখন বুঝিনি যে এটা এত সিরিয়াস কেন তারা। এখন এসে আমি বুঝতে পারছি তারা কেন সিরিয়াস। কারণ ভাষার হেজিমনি ভেঙে গেলে অনেক কিছুই ভেঙে যায়, এটা তারা আগেই টের পেয়েছিলেন। ফলে তারা আমাদেরকে ভাষা সন্ত্রাসী বলেছেন। আপনারা যারা অনলাইনে অ্যাক্টিভ, আপনারা জানেন যে মতিকণ্ঠ বলে একটা স্যাটার ম্যাগাজিন ছিল অনলাইনে, যেখানে আমাকে আল্লামা ফারুকি নামে ডাকতো। তো আমি তখন মনকে সান্ত্বনা দিতাম এরা বলে যে আমার বহু আগে আল মাহমুদ জামাত ইসলামী হিসেবে খেতাব পেয়ে গেছে, সো দেয়ার ইজ নো প্রবলেম। কিন্তু মুশকিল কি দেখেন, মুশকিল হচ্ছে আল মাহমুদ আসলে কোনো রাজনৈতিক দলের না, আমিও কোনো রাজনৈতিক দলের না।
শিল্পীর পা আসলে কোনো জুতায় ছাঁচে বানানো হয় না। কখনো কোনো কথায় মনে হবে যে এই কথাটা বোধহয় এদিকে পড়ে গেল, আবার কোনো কথায় মনে হবে এই কথাটা ওই দিকে পড়ে গেল। ফলে শিল্পী সারা জীবন একটা জটিল অবস্থার মধ্যে থাকে, সে যে কার সে নিজেও জানে না। শিল্পী আসলে মূলত তার, সে তার কথাটাই বলে। এখন এই কথা কখনো এর সঙ্গে মিলে, কখনো ওর সঙ্গে মিলে। মাহমুদ ভাইয়ের বিপদটা হচ্ছে, উনি এমন সময়ে কবিতা লেখা শুরু করেছিলেন, উনি কলকাতার হেজিমনির মধ্যে শুরু করেছেন এবং ওনার মৃত্যু হয়েছে হেজিমনির মধ্যে। আর আমাদের আনন্দটা হচ্ছে আমরা হেজিমনি পরবর্তী সময়ে জীবনযাপন করছি। ফলে মাহমুদ ভাইয়ের সংকট, মাহমুদ ভাই এই সময়টা পাননি আজকে যে সময় আমরা পাচ্ছি। ফলে সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের নতুন দিনের সংস্কৃতির যাত্রাটা কী হবে, এটা আমাদের সবারই ভাবার প্রয়োজন আছে। একদল বাঙালি সংস্কৃতির নামে যেমন একটা বিশেষ সংস্কৃতিকে শুধুমাত্র প্রমোট করত, এইটা করে যেমন জাতির একটা বড় ক্ষতি করেছে তারা, আমরা যেন একই ক্ষতি না করি, এই আবেদনটা আমি সবার কাছে রাখতে চাই। আমি মনে করি আমাদের সবারই দায়িত্ব আছে, যা কিছু ইসলামী তাকেই যে এক্সক্লুড করা হয়েছিল একসময়, এই একই ফাঁদে যেন আমরা পা না দেই। এই ফাঁদে পা দিলে আমাদেরকে কিন্তু এক বড় রাজনৈতিক সংকটের মধ্যে পড়তে হবে। এই সংকটে আমরা যেতে চাই না। যদি আমরা এই ফাঁদে পা না দিই, বিশ্বাস করেন বাংলাদেশে যে ফ্যাসিবাদকে আমরা তাড়িয়েছি সেটার আর ফিরে আসার কোনো সুযোগ নাই। মানে কালচারালি আই ডোন্ট সি এনি অপরচুনিটি। এবং সাংস্কৃতিকভাবে যদি ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, রাজনৈতিকভাবে তার ফিরে আসার কোনো সুযোগ নাই। কারণ আওয়ামী লীগ যে ফ্যাসিবাদ কায়েম করেছিল, এটা মূলত সাংস্কৃতিক ফ্যাসিবাদের একটা রাজনৈতিক রূপ। এবং 24-এ আমরা যে বিপ্লব দেখেছি, এটা মূলত একটা সাংস্কৃতিক ঘটনা। এটা যেন আমরা সবাই মনে রাখি এবং আমরা সবাই একটু সেন্সিবল আচরণ করি, একটু আমাদের কাণ্ডজ্ঞান, বিচার বুদ্ধি এটা ব্যবহার করে যেন আমরা কাজগুলো করি। তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশে আর কোনো সাংস্কৃতিক এক্সক্লুশনের ঘটনা ঘটবে না। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।